বড় দলগুলোর সঙ্গে জোট হলেও নিজস্ব প্রতীকে নির্বাচনের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনী 2025-এর গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিষয়টি দেয়া হয়। গেজেট আরপিও সংশোধনীতে বলা হয়, কোনো নিবন্ধিত দুটি বা বেশি রাজনৈতিক দল একসঙ্গে জোট করতে পারবে, কিন্তু তাদের নিজস্ব দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এর আগে আনুষ্ঠানিকভাবে এমন বিধানের বিরোধিতা করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল বিএনপি। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নিজস্ব প্রতীকে নির্বাচনের পক্ষে চিঠি দেয় কমিশনকে। এই অধ্যাদেশে নির্বাচনের দিনে নির্ধারিত এলাকায় রাজনৈতিক পদস্থ কোনো ব্যক্তি বা প্রার্থী নিজেও প্রয়োজন ছাড়া থাকতে পারবে না। কোনো সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে সেখানে না ভোটের সঙ্গে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নির্বাচিত হতে চাইলে। রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক, কিন্তু কোনো মতবিরোধ না হোক, এমন মন্তব্য করে এই মতানৈক্যকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে তিনি এসব কথা বলেন। সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখনও অনেক জটিলতা রয়েছে জানিয়ে জামায়াত আমির নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া দ্রুতই আগামী নির্বাচনী প্রার্থী তালিকা জামায়াত চূড়ান্ত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিএনপির 237 জন প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও জামায়াত 1 বছর আগেই তার সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। নাটোর শহরের ফুলবাগান এলাকার একটি চালের গোডাউনের তালা ভেঙে ট্রাক ভিড়িয়ে প্রায় 150 বস্তা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম ভূঁইয়া জানান, সিসি ফুটেজের সময় অনুযায়ী আজ রাত 2টার দিকে দুর্বৃত্তরা শহরের ফুলবাগান এলাকায় সড়ক ভবনের সামনে শাইন ট্রেডার্স নামে তার চালের গোডাউনের সামনে মিনি ট্রাক ভেড়ায়। এরপর গোডাউনের তালা ভেঙে কমপক্ষে 150 বস্তা চাল লুট করে ট্রাককে তুলে নিয়ে চলে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 7ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে বক্তব্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানিতে বিএনপির আইনজীবীরা আপিল বিভাগকে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায়ের পর দেশের রাজনীতিতে সংকট তৈরি হয়, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো প্রয়োজন। এর আগে জামায়াত ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। প্রধান বিচারপতি রিটায়ারমেন্টে গেলেন তার 16 মাস পরে। সেই জন্য আমি বলেছি যে ফার্স্ট পার্টটাকে আমরা যদি অ্যাপিল বিভাগের জাজমেন্ট ধরি, সেকেন্ড পার্টটা অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি ল অ্যাজ ওয়েল অ্যাজ দি আদার কান্ট্রি, সেখানে আর কোনো স্কোপ নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। সকাল 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিশরের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয় সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও গণতান্ত্রিক বন্ধন সুদৃঢ় করার উপর আলোচনা করেন।
2003 থেকে 2024 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন খাতে 2111 কোটি টাকার অনিয়ম দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর প্রয়োজন হয় $12.5 বিলিয়ন মার্কিন ডলার, যা উন্নত দেশগুলোর বাংলাদেশকে দেওয়ার কথা, কিন্তু তারা গত 21 বছরে দিয়েছে মাত্র $1.2 বিলিয়ন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সত্যিকারের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কথা চিন্তা না করে রাজনৈতিকভাবে প্রকল্প হাতে নেওয়ার জন্য এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। যে মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে $458 মিলিয়ন, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমরা যে অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় নাই। যে সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয়িত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। রাজনৈতিক বিবেচনায়, দলীয় রাজনৈতিক বিবেচনায় অর্থায়ন হয়েছে, সেটি আপনারা ম্যাপেও দেখেছেন, পরিসংখ্যানও দেখেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা কোনো দিন বাংলাদেশকেই চায়নি তারা এখন দেশের শাসনভার চায়। ধর্মের দোহাই দিয়ে তারা জাতিকে বিভক্ত করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকার তাদের নিজেদের তৈরি একটি দল আর পুরনো একটি দলকে নির্বাচনে জেতানোর জন্য যে কোনো অবৈধ পন্থা অবলম্বন করতে পারে। এই দলগুলো যা বলে সরকার তাই করে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। এই সময় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, মৃত্যুর আগে তার বাবা দেশে ফিরতে চাইলেও স্বৈরাচার হাসিনা তাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের যে সরকার, নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এদের জনভিত্তি কি? এতে কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। শিগগিরই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় দেখবে জাতি। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। পিরোজপুরের নাজিরপুরে বৈঠাকাটার ভাসমান হাট অনেকটা থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ফ্লোটিং মার্কেটের মতোই। এখানে কেনাবেচা সবই চলছে নৌকায়। শত শত নৌকা আর ক্রেতা বিক্রেতার ভিড়। উপর থেকে দেখে মনে হয় নদীর বুকে ছোট্ট একটি গ্রাম। পিরোজপুর থেকে রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। সূর্যের আলো ফোটার আগেই সারি সারি নৌকার এ দৃশ্য যে কারো নজর কাড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জীবন বাস্তবতার মিলন যেন এখানে প্রকট হয়ে যায়। পিরোজপুরের নাজিরপুরে কৃষকরা নিজের উৎপাদিত সবজি তুলে নৌকায় করে ভোরের সূর্যের আলো ফোটার আগেই নিয়ে যান উপজেলার বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান হাটে। এখানে বিক্রি হয় টাটকা সবজি, সবজির চারাসহ অন্য সব শস্য। সকাল 10টার মধ্যেই বিক্রি হয়ে যায় সব পণ্য। আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি, অনেক পুরানো বাজার। কাঁচামালের ব্যবসা করি, যেমন আমার নিজের ক্ষেতে চাষ করে আনি, তারপরে
কিছু ক্রয় করে আনি আবার এখানে পাইকারি বিক্রি করি। এখন এখানে এলে কাঁচামালের হাট, কয়েকদিন পরে আপনার যে তরমুজের হাট মেলে ওপার কোটি কোটি টাকা বিনিয়োগ এখানে বিক্রি করা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত শস্য সামগ্রী নিয়ে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার চাষিরা আসেন ছোট ছোট নৌকা করে এ ভাসমান হাটে। এরপর সেগুলো পাইকারি ক্রেতারা কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। ভাসমান মার্কেট এটা এখানকার একটা ঐতিহ্য, এটা দীর্ঘদিন যাবৎ এখানে চলে আসতেছে। এখানকার কৃষক এবং অন্যান্য সাধারণীয় এই মার্কেটেই তারা, যেহেতু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, এই কারণে এখানে তারা নৌকায় করে সবজি এবং ফলমূল নিয়ে আসে এবং সেগুলো এখানে বেচা বিক্রি হয়ে আসতেছে। এই ভাসমান হাটকে কেন্দ্র করে বৈঠাকাটায় গড়ে উঠেছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি বাজার। আর প্রতি হাটে এখানে প্রায় বিক্রি হয় কোটি টাকার কৃষিপণ্য। এনটিভি নিউজ ডেস্ক। ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি। দুপুরে দিনাজপুরের হিলিতে স্থানীয় ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর 6 আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন একথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, বিএনপি সবসময় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও সমানভাবে উৎসাহিত করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ নতুন করে 3টি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, নতুন করে 3টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, আম জনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। বুধবার দলগুলোর উপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানান ইসি সচিব। 12 নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গ্যাজেট হবে বলে জানান তিনি। ইসি সচিব বলেন, নিবন্ধনের লাইনে থাকা 8টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি। এছাড়া রাজনৈতিক দল নিজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আর 3টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করছে তারা নিবন্ধন পাবে না। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকায় বিগত নির্বাচনগুলোতে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে তাদের সবাইকে বাদ দিতে না পারলেও বেশিরভাগকেই আগামী জাতীয় নির্বাচনে বাইরে রাখা হবে। দেশের বাইরে থেকে বেশিরভাগ উস্কানি আসে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশে বসে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময়ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলেও জানান তিনি। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আসা হবে। যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে। নির্বাচনের সময় তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? বৃষ্টিপাতে টাঙ্গাইলে আমন ও আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের ফলে জেলার 12টি উপজেলায় এই ক্ষতি সাধিত হয়েছে। কাঁচা আধা পাকা ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। অনেক ক্ষেত আবার পানিতে তলিয়ে যাওয়ায় ধানের শীষগুলো ডুবে গেছে। ফলে কাঙ্ক্ষিত ফলন নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। কৃষকরা বলছেন, ধান ঘরে তোলা নিয়েও ঝামেলায় পড়তে হবে তাদেরকে। এছাড়াও বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ ও আলুর ক্ষেতেরও ক্ষতি হয়েছে। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের 4টি রেল স্টেশনের ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। অভিযোগ আছে প্রয়োজনের তুলনায় টিকিট কম। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। যাতায়াত সহজলভ্য হওয়ায় সিলেট, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পছন্দ রেলপথ।
কিন্তু মৌলভীবাজারের বাসিন্দাদের জন্য রেল যেন এক ভোগান্তির নাম। জেলার 4টি রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন থামলেও যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত টিকিট, ফলে রেলপথের সুবিধা পান না যাত্রীরা। অভিযোগ আছে এই পথে প্রতিটি ট্রেনে মাত্র 50টি আসন বরাদ্দ থাকে, যার বেশিরভাগই সপ্তাহখানেক আগেই বুকিং হয়ে যায়। ফলে স্টেশনে এসে তাৎক্ষণিক টিকিট হাতে পাওয়া যেন সোনার হরিণ পাওয়া। 1 মিনিটও লাগে নাই, অনলাইনে টিকিট শেষ, টিকিট পাই নাই। পরে আজকে গেছি স্ট্যান্ডিং কাটার জন্য, প্রথমে বলে যে স্ট্যান্ডিংও নাই। অনলাইনে চেক করছি টিকিট, অনলাইনে টিকিট পাই নাই। প্রায় গত 3-4 দিন আগের থেকে টিকিট চেক করতেছি, পাই নাই। মানে এখানে আসছি, কাউন্টারেও টিকিট নাই। এখন টিকিট নাই তো কি করব, স্ট্যান্ডিং টিকিট কেটে তারপরে যাইতে হবে। আর আমরা শ্রীমঙ্গল পর্যন্ত ডাইরেক্ট টিকিট পাইনি, আমরা শায়েস্তাগঞ্জ পর্যন্ত টিকিট পেয়েছি। এরপর আমাদেরকে আসলে পুরো রাস্তা দাঁড়িয়ে আসতে হয়েছে। টিকিটের অ্যাভেলেবিলিটি যদি একটু বাড়ানো হতো বা ট্রেনের বগি যদি আর একটু বাড়ানো হতো, তাহলে হয়তো যাত্রীদের বা পর্যটকদের আসা যাওয়ার জন্য কিন্তু আর একটু কনভিনিয়েন্ট হতো। রেল সেবার মান বৃদ্ধি, পর্যাপ্ত টিকিট পাওয়ার জন্য প্রতিটি ট্রেনের সাথে অতিরিক্ত বগি যুক্ত করা এবং নতুন ট্রেন যুক্ত করার কথা বলছে এই কর্মকর্তা। আমাদের শ্রীমঙ্গল থেকে ঢাকা এসি টিকিট মাত্র 10টা থাকে, ধরেন 10-15টা, নন এসি থাকে ধরেন 25-30টা, কিন্তু যাত্রী হচ্ছে প্রায় 500 প্রতিদিন। এবারে যে মনে করেন 400-500 যাত্রী থাকে। টিকিটের সংখ্যাও বাড়াতে হবে, প্লাস হচ্ছে ট্রেন আমাদের এদিকেও আরও একটা বাড়ানোর কথা। জেলার শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর ও কুলাউড়া 4টি স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামে মোট 6টি আন্তনগর ট্রেন চলাচল করে। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হোটেল, ঢাকা হোটেল ও সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখা ও অনিরাপদ খাবার পানি সরবরাহের অপরাধে 2টি হোটেল ও 1টি ক্যাফেটেরিয়াকে মোট 21,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্য, নিরাপত্তা বাহিনী ও চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। যশোরের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ শহরের কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত করেন। পরে জেলা বিএনপির কার্যালয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবারও বিতরণ করা হয়। একই স্থানে জেলা ছাত্রদল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভারে ডিএফপির অনুমোদিত ঢাকা জেলার একমাত্র দৈনিক পত্রিকা ফুলকির 2 যুগ পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। দৈনিক ফুলকির সম্পাদক ও সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি, হ্যান্ডশেক প্রতীক নিয়ে আম জনগণ পার্টি এবং কাঁচি নিয়ে মার্ক্সবাদী জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। একই দিনে জোটবদ্ধ দলগুলোকে দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী 2025-এ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের জামানত বৃদ্ধি, অনিয়মে অভিযোগ পেলে ভোট বাতিল ও আচরণবিধি লঙ্ঘনে 6 মাসের কারাদণ্ড সহ বেশ কিছু সংশোধন আনা হয়েছে আরপিওতে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্থানীয় পর্যায়ে 100টির বেশি সক্রিয় অফিস, কোনো আসনে 5% সমর্থক বা বিগত সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন দলের বিষয়ে কয়েক দফা যাচাই বাছাই করে জাতীয় নাগরিক পার্টি, আম জনগণ পার্টি এবং মার্ক্সবাদী বাসদকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে নির্বাচন কমিশন। পরে এক ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টি দলের মধ্যে 19টি শর্ত পূরণ করতে পারেনি। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি যেগুলো আছে 7টা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে না, তারা কোয়ালিফাই করেন না, মিনিমাম রিকোয়ারমেন্টকে ফুলফিল করেন না। এদিন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়, যেখানে 20 নং সংশোধনীতে বলা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা আছে। অনুচ্ছেদ 2-এ আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে রাখা হয়েছে। অনুচ্ছেদ 12 অনুসারে আদালত কর্তৃক পলাতক অথবা ফেরারি আসামি সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অনুচ্ছেদ 19 অনুযায়ী কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। সাংবাদিকদের ভোট কেন্দ্রে উপস্থিতি ও লাইভের বিধান রাখা আছে। অনুচ্ছেদ 73 অনুসারে হলফনামায় মিথ্যা তথ্য, গুজব বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে সর্বোচ্চ 1.5 লাখ টাকা অথবা 6 মাসের কারাদণ্ডের বিধান আছে।
এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা না করে গেজেট চূড়ান্ত করা উচিত হয়নি। আরপিও এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। তবে ইসি সচিব এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা কোনোদিন বাংলাদেশই চায়নি তারা এখন দেশে শাসনভার চায়। ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় তারা। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার ঐক্যমতের মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হবার পর নতুন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের কিছু নেই। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাদের নিজেদের তৈরি একটি দল আর পুরনো একটি দলকে নির্বাচনে জয়লাভ করাতে অবৈধ পন্থা অবলম্বন করতে পারে। এই দলগুলো যা বলে সরকার তাই করে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। আজকের যে সরকার নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এদের জনভিত্তি কি? এদের কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতা এলে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে। প্রত্যেকটি নাগরিকের এই অর্থনীতিতে সম্পৃক্ত হওয়ার অধিকার থাকবে। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া 7 দিনের সময় প্রসঙ্গে আমির খসরু মাহমুদের কাছে জানতে চান সাংবাদিকরা। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি, এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। বারবার ঐক্যমত 100% হবে না জীবনে। হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলেই হইতাম না, তাতে বাকশাল হয়ে যেত। ওরা কি আবার বাকশালই চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার দলের মনোনয়ন না পাওয়ায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনীতির অংশ বলেই মনে করেন এই বিএনপি নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক, কিন্তু কোনো কঠিন মতবিরোধ না হোক, এমন মন্তব্য করে এই মতানৈক্যকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে মনে করেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে তিনি এসব কথা বলেন। সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখনও অনেক জটিলতা রয়েছে জানিয়ে জামায়াত আমির নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া দ্রুতই আগামী নির্বাচনে প্রার্থী তালিকা জামায়াত চূড়ান্ত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিএনপি 237 জন প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও জামায়াত 1 বছর আগেই তার সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলো প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 7ম দিনের আপিল শুনানি শেষ হয়েছে।
বুধবার আবারও শুনানি অনুষ্ঠিত হবে। এদিন বিএনপির পক্ষ থেকে শুনানি করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানিতে বিএনপির আইনজীবীরা আপিল বিভাগকে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায়ের পর দেশের রাজনীতিতে সংকট তৈরি হয়, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো প্রয়োজন। এর আগে জামায়াত ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন, সেই জাজমেন্টটা দিলেন কখন? যখন প্রধান বিচারপতি রিটায়ারমেন্টে গেলেন, তার 16 মাস পরে। সেই জন্য আমি বলেছি এই জাজমেন্টটি আইনগতভাবে রিভিউ হতে পারে। এই জাজমেন্ট কোনো অবস্থাতে রেট্রোস্পেক্টিভ হবে না। আমরা প্রেয়ার করছি যে আপনারা যখন এই পূর্ণাঙ্গ জাজমেন্টটি দেবেন, তখন ইট মাস্ট বি প্রসপেক্টিভ। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশের সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে, ঠিক তখনই বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে। তার দাবি, বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সংকটের জন্য বিএনপিকে দায় নিতে হবে। যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে, এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ। এই জন্য হলো জুলাই সনদ বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে, আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি। তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই। এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না। 3 শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। বিকেলে সুপ্রিম কোর্টে সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় 20টির অধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন। এছাড়াও ফুল কোর্ট সভায় আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন নাহার বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক গড়তে চায় যুক্তরাজ্য। দেশটির হাই কমিশনার সারা ক্যাথরিন কুক বলেন, জিএসপি প্লাস সুবিধা ও দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ করতে চান তারা। জার্মান দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন খাতের অবস্থা নিয়ে এক সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এমজিন মার্কসেরে শার্লেট বলেন, বাংলাদেশে এভিয়েশন খাত সমৃদ্ধ হচ্ছে এবং গন্তব্য বৃদ্ধি পাচ্ছে। এয়ারবাসে তৈরি বিমান, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের চাহিদা মেটাতে সক্ষম হবে বিশ্বাস তার। রাষ্ট্রদূতরা জানান, বিমান ক্রয়ের সঙ্গে কারিগরি দক্ষতা, প্রশিক্ষণ, এয়ারক্রাফট অপারেশন সহ সব ধরনের সহযোগিতা দেবে এয়ারবাস। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জোভিটা নেলিউপসিয়েনি বলেন, ইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে কাজ করতে চায় সংস্থাটি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে কাজ করতে চান বলেও জানান তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের 2টি মুশফিকুর রহিমের জন্য বিশেষ উপলক্ষ। সবকিছু ঠিক থাকলে এই সিরিজে 100তম টেস্টে মাইলফলক স্পর্শ করবেন এই ব্যাটার। এছাড়াও এই সিরিজ দিয়ে দলে ফিরছেন উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয়। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটের টেস্ট দলে
অংশ ছিলেন এই ব্যাটার। আগামী 11 নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, নভেম্বরের 19 তারিখ মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় টেস্ট। বিভিন্ন লিগে অংশ না নেয়ার কথা জানিয়েছে 43 ক্লাবের চিঠির পর নড়ে চড়ে বসেছে বিসিবি। তাদের চিঠির পাল্টা জবাব হিসেবে নতুন করে অবনমনে নিয়ম নতুন করে সাজিয়েছে ক্রিকেট বোর্ড। তবে আবাহনী, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর অবনমন হলে ঘরোয়া ক্রিকেটের মান কতটা রক্ষা পাবে তা নিয়ে কোনো জবাব নেই বিসিবির কাছে। মমিনুর রিপনের রিপোর্ট। ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির দ্বন্দ্ব যেন থামছেই না। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে লিগ বর্জনের কথা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে ঢাকার বিভিন্ন লিগের 43টি ক্লাব। পাল্টা তাদের একরকম হুমকি দিয়েছে বিসিবি, যেভাবেই হোক টুর্নামেন্ট মাঠে গড়াতে চায় বোর্ড। অবনমনের নিয়ম বদলে বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। একই মৌসুমে 2 বা ততোধিক দল সরে গেলে রেলিগেশন লিগ অনুষ্ঠিত হবে না এবং কয়টি দল উপরে উঠবে তা নির্ধারণ করবে সিসিডিএম। ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন। ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সিসিডিএমে গত বছর যে বাজেট ছিল তার থেকে প্রায় 40% বাজেট এবার বাড়ানো হয়েছে। তবে আবাহনী, মোহামেডানের মতো ক্লাবগুলোর অবনমন হলে ক্রিকেটের মান কোথায় গিয়ে দাঁড়াবে এমন প্রশ্নের জবাবটা সন্তোষজনক নয় বিসিবির। 2টো করে দল রেলিগেটেড হয় প্রত্যেকটা আপনার ডিভিশনাল লিগ থেকে। আচ্ছা, ওই ডিভিশনাল লিগের থেকে আপনার যখন যদি ইন কেস যদি এখন ক্লজ অ্যাড করা হয়েছে, যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায়, সেক্ষেত্রে 2-এর অধিক দল হলে সেটা কি করা হবে, এটাই আমাদের মনে হয় অ্যাড করা হয়েছে। আর এখানে আমাদের কোনো দলের স্পেসিফিক বা কিছুই বলা হয়নি। এই ধরনের আমরা বোধহয় বিব্রতকর প্রশ্ন না করি। ক্লাব বিসিবির এমন দ্বন্দ্বে খেলোয়াড়দের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেটই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।